রাতবেলায় অন্ধকারে ছাদে বসে আছে তে। চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করে গানের লাইনগুলো আওড়ায়। নিজের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। জীবনের মোড় কোথায় নিয়ে দাঁড় করায় কে জানে। 3 বছর পর মানুষটা নিজ দেশে ফিরছে, কিন্তু তাকে দেখতে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। মনের মধ্যে একরাশ অভিমানের ছড়াছড়ি। হয়তো সে ভুল ছিল, কিন্তু মানুষটাও যে তার ভুল শুধরিয়ে দেয়নি। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াইতে সিঁড়ি বেয়ে নামতে নামতে মনে মনে বলল, আপনাকে দেখার অপেক্ষা শেষ হবার নয়। কে জানে আপনার মতো নিষ্ঠুর পুরুষকে দেখার জন্য কত শত অপেক্ষা করতে হবে। ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাগানে হাঁটাহাঁটি করার অভ্যাস তের। প্রতিদিনের ন্যায় আজও হাঁটাহাঁটি করে ধীরে ধীরে কদম ফেলে বাসায় প্রবেশ করে চলে যায় ছোট ভাই ইয়ঞ্জনকে ডাকতে। রুমে প্রবেশ করে দেখে ইয়ঞ্জন এখনো ঘুমে। ইয়ঞ্জনকে জাগিয়ে চলে যায় রেডি হতে। তে রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসে। টিচারদের রুম পার হওয়ার সময় হঠাৎ পা জোড়া থমকে যায় তের। বুকের মাঝে থাকা হৃদস্পন্দন যেন আচমকা 1000 গুণ বেড়ে গিয়েছে। পেছন থেকে ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, 3 বছর পর দেশে ফিরেও যদি বউয়ের মুখদর্শন না হয়, তাহলে এমন বউ দিয়ে স্বামীর কাজটা কি? চমকে পিছন ফিরেতে সেই মানুষটা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে, যাকে দেখার জন্য এত অপেক্ষা। মানুষটা কি আগের থেকে সুন্দর হয়েছে? কিন্তু এই লোকটা এখানে কি করছে? পুনরায় গম্ভীর কণ্ঠ শুনে ধ্যান ভাঙে তের। কিছু জিজ্ঞেস করেছি। এতক্ষণ এভাবে তাকিয়ে থাকায় তে বেশ লজ্জায় পড়ে যায়। পালিয়ে বেড়াচ্ছ? পালিয়ে বেড়াবো কেন? পালিয়ে না বেড়ানোই ভালো। কি বলো তো, এখন বোধ হয় পালিয়েও আর লাভ হবে না। মানে? জাঙ্কুক একটু এগিয়ে এসে তের দিকে ঝুঁকে পড়ে বাঁকা হেসে বলল, কতকাল আর অবিবাহিত হয়ে ঘুরবে? জলজ্যান্ত একটা স্বামী থাকার পরও এভাবে অবিবাহিত হয়ে ঘুরলে মানুষ কি বলবে? স্বামীর হয়তো সমস্যা আছে, তাই তো বউ বিয়ের 3 বছর পরও এখনো অবিবাহিত দেখতে। লজ্জায় তের কান গরম হতে শুরু করে। এতটা ঠোঁট কাটা এই লোকটা। ক্লাসে যাও, তোমার সময় নষ্ট করার জন্য আমি মোটেও দুঃখিত না। যাও। জি বলে তে ক্লাসে চলে আসে। তে ক্লাসে এসে দেখে তার প্রিয় 2 বান্ধবী গল্প করতে ব্যস্ত। তে গিয়ে তাদের পাশে বসে। তের মুখের অবস্থা দেখে জিমিন জানতে চায়, কিরে কি হয়েছে? তবে লিসা ভালোই বুঝতে পারে তের মন খারাপের কারণ কি। বুঝতে পারবেই না কেন? জাঙ্কুক সম্পর্কে চাচাতো ভাই আর তে ফুফাতো বোন। সে ফিরে এসেছে। কে? জাঙ্কুক। চমকে ওঠে জিমিন। তে কিছুক্ষণ আগের সমস্ত ঘটনা বলল জিমিন ও লিসাকে। জিমিন প্রথমে চমকে উঠলেও পরে খুশি হয়ে যায়। তাহলে তো ভালোই হয়েছে দোস্ত, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শিওর জাঙ্কুক ভাইয়া সবকিছু ঠিক করে নিবে। কিছুই ঠিক হবে না, আমি জানি। ওই ঘটনার পর থেকে উনি আমাকে আর পছন্দ করেন না। কথাটা বলে জানালার দিকে মুখ ফিরিয়ে নেয় তে। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি পুরো বিষয়টা। ভাগ্যে যা আছে তাই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে ভাবনায় ব্যস্ত তে। জাঙ্কুক কি বোঝাতে চাইলো? কোনোভাবে কি সম্পর্কটা ঠিক করার ইঙ্গিত দিল? আমিও তো চাই আর বাকি 5টা সাধারণ দম্পতির মতো একটা সুন্দর সংসার হোক, কিন্তু সবই তো নির্ভর করছে জাঙ্কুকের উপর। তে খেতে আয়। তের মা মিসেস ওয়াইনের ডাকে হুঁশ ফিরে তের। তে খাবার খেতে নিচে চলে আসে। টেবিলে বসতে পাশে এসে বসে ইয়ঞ্জন। কিরে, কলেজ কেমন চলছে তোর? আর বলিস না আপু, জীবনটা টানা টানা হয়ে যাচ্ছে। একটার পর একটা পরীক্ষা। তা তো একটু হবে, তবে ভালো করে পড়লে সব ঠিক হবে। ঠিক বলেছিস। আমি জাঙ্কুক ভাইয়ার মতো ডাক্তার হতে চাই। জাঙ্কুকের কথা উঠতেই তের মুখটা মলিন হয়ে যায়। ইয়ঞ্জন তা খেয়াল করলো। জাঙ্কুক ভাইয়ার কথাটা বলা ঠিক হয়নি। মনে হচ্ছে নিজের মাথা নিজেই ফাটায়। খাওয়া দাওয়া শেষ করে তে নিজের রুমে চলে আসে। তে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ মনে পড়ে 3 বছর আগে সেই দিনটার কথা।
তে সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। জাংকুকের মা মিসেস জিন এবং তের মা মিসেস ওয়েন হলো আপন দুই বোন। মিসেস জিনের ইচ্ছে তেকে নিজের পুত্রবধূ করবে, কিন্তু বেঁকে বসে জাংকুক। সে কিছুতেই এখন বিয়ে করবে না, কিছুদিন পরে বিদেশ যেতে হবে। এই সময় কিছুতেই রাজি না বিয়ে করতে। জিনও নাসরবান্দা, বিদেশ যাওয়ার আগে বিয়ে করতেই হবে। শেষমেশ জিনের জোড়াজড়িতে বিয়েতে রাজি হয় জাংকুক। মিসেস জিন সবার সাথে আলোচনা করে সন্ধ্যার দিকে জাংকুক এবং তের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিয়ে উপলক্ষে কিছু মানুষদের দাওয়াত দেওয়া হয়েছে। তের বাবা মিস্টার জেহপের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাই তার বাড়ি থেকে তেমন কোনো আত্মীয় স্বজন আসেনি। তবে জাংকুকদের অনেক আত্মীয় স্বজন এসেছে। জাংকুকের ফুফাতো ভাই বোন এসেছে। জাংকুকের ফুফাতো বোন জেনি অনেক আগে থেকে জাংকুককে পছন্দ করে। এখন তের সাথে বিয়ের কথা শুনে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে জেনি। কিভাবে বিয়ে ভেস্তে দেওয়া যায় সে প্ল্যান করছে। জেনি তের সামনে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, তে প্লিজ তুমি বিয়েটা করো না। আমি আর জাংকুক একে অপরকে ভীষণ ভালোবাসি, কিন্তু মামুনির জন্য জাংকুক তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তে প্লিজ তুমি বিয়েটা ভেঙে দাও। তে চমকে ওঠে, কিন্তু পুরো কথা বিশ্বাস করে না। সন্দেহের দৃষ্টিতে তাকায় জেনির দিকে আর বলে, জাংকুক ভাইয়া তো আর বাচ্চা না যে খালামণি বললে বিয়েতে রাজি হয়ে যাবে। আর যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? আর খালামণিকে কিছু বলতে না পারলেও তো আমাকে বলতে পারতো। জাংকুক ভাইয়াকে বলুন আমাকে এসে বলতে, তাহলে আমি বিয়ে করব না। এ কথা বলেই তে চলে যায়। আর জেনি রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলে, সন্ধ্যার আগে আমাকে কিছু করতে হবে। জাংকুকের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রুমে উকি দেয় জেনি। দেখে সবে মাত্র গোসল সেরে বের হয়েছে জাংকুক। এমন সময় সামনে থেকে তেকে আসতে দেখে শয়তানি হাসি দেয় জেনি। জাংকুকের রুম পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ জেনির গলা শুনে পা জোড়া থেমে যায় তের। কৌতূহলবশত উকি দেয় রুমে। ভেতরের দৃশ্য দেখে বুকে যেন ধক করে ওঠে, চোখ জোড়া ছলছল করে ওঠে তের। চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। শরীরে শুধু টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে জাংকুক, আর পেছন থেকে জড়িয়ে ধরেছে জেনি। জাংকুক তুমি প্লিজ তেকে বিয়ে করো না, আমি তোমাকে ভালোবাসি। জাংকুক তুমি প্লিজ বিয়েটা ভেঙে দাও। আমি বিয়ে করব না আম্মু। সকলে ড্রয়িং রুমে বসে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। এমন সময় তের কথা শুনে সকলে চমকে ওঠে। তের বাবা মিস্টার জেহব জানতে চান, কি হয়েছে তে? হঠাৎ এ কথা কেন বলছো? বাবা, জাংকুক ভাই অন্য কাউকে ভালোবাসে, উনি রাজি না এ বিয়েতে। এ কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। মিসেস জিন তো এ কথা বিশ্বাসই করতে পারছেন না। জাংকুক যদি অন্য কাউকে ভালোই বেসে থাকে তাহলে এ বিয়েতে রাজি কেন হবে? আমি কাউকে ভালোবাসি আর আমাকেই কিনা শুনতে হচ্ছে অন্য কারো থেকে। বাহ, চমৎকার। এ কথা বলতে বলতে জাংকুক সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। শীতল দৃষ্টি ফেলে তের সামনে দাঁড়ায়। এরকম দৃষ্টি দেখে তে মাথা নিচু করে ফেলে। আমি কাকে ভালোবাসি বলো? তে মলিন সুরে বলে ওঠে, জেনি আপু বলেছে আপনি আর জেনি আপু একে অপরকে ভালোবাসেন। আর আমি একটু আগে দেখেছি আপনাকে জেনি আপু জড়িয়ে ধরেছিল। তের মুখে এ কথা শুনে জাংকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নিজের মতো সবটা ভেবে নিয়েছো, আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সব সময় চোখের দেখা সঠিক নাও হতে পারে। ওই সময় পুরো ঘটনা দেখলেই বুঝতে পারতে, কিন্তু তুমি তো গর্দভ, একটু বেশিই বুঝো। কথাটা বলে চিৎকার করে জেনিকে ডাকে জাংকুক। এমন সময় জেনি নিচে নেমে আসে। সবাইকে একত্রে দেখে মনে মনে আটকে ওঠে জেনি। জাংকুক প্রচন্ড শীতল চোখে তাকায় জেনির দিকে। শরীর হিম করা কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে কখন বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? জেনি, তুমি তেকে কি বলেছো? জাংকুকের এমন কথায় জেনির প্রাণ পাখি বেরিয়ে আসার উপক্রম। জাংকুকের রাগ সম্পর্কে সবাই জানে, সে সহজে রাগে না, কিন্তু রাগ করলে যেন নিজের মধ্যে থাকে না। কি হলো, শুনতে পাওনি? কি বলেছি আমি? রাগে জাংকুকের মাথা ফেটে যাচ্ছে। সব থেকে বেশি রাগ হচ্ছে তের ওপর। কেন সে না বুঝে জেনির কথা বিশ্বাস করে নিল? সে কি পারতো না আমাকে একবার জিজ্ঞাসা করতে? হঠাৎ করে জেনি কেঁদে ওঠে। কেন এমন করেছে সেটাও স্বীকার করে। জিসু নিজের মেয়ের এমন কার্যকলাপের কথা শুনে হতভম্ব হয়ে যায়। জাংকুক বাবা, আমার মেয়েটা ভুল করে ফেলেছে।
আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, তুই কিছু মনে করিস না বাবা। ও আর এমন ভুল করবে না। জেনিও তের কাছে ক্ষমা চায় নিজের ভুলের জন্য। এদিকে জেনির সম্পূর্ণ কথা শুনে যেন শ্বাস আটকে আসছে তের। জাংকুকের মুখভঙ্গি কঠিন। এখন কি করবে তে? এত বড় ভুল কিভাবে করে ফেললো? মানুষটা কি তাকে ক্ষমা করবে? তে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো জাংকুকের দিকে। কেউ বিয়ে করতে রাজি হলে বলে দাও, এক্ষুনি বিয়ে হবে, নয়তো পরে আমাকে কেউ কিছু বলতে পারবে না। ধর্মীয় নীতি অনুসারে বিয়ে সম্পূর্ণ হলো তে আর জাংকুকের। এখন সে জাংকুকের অর্ধাঙ্গিনী। হঠাৎ জাংকুক উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলে, 4 দিন পর আমার ফ্লাইট, তবে ইমার্জেন্সি কারণে আমাকে আজকেই যেতে হবে। তের সাথে আমার কিছু কথা আছে। এ বলে জাংকুক নিজের রুমে চলে যায়। সবাই বুঝতে পারছে জাংকুক কেন এখনই চলে যাচ্ছে, তবে কারোর কিছু বলার নেই। তে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে জাংকুকের রুমের দিকে অগ্রসর হয়। তে জাংকুকের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। মাথা নত করে দাঁড়িয়ে থাকা তেকে আপাতত পর্যবেক্ষণ করে জাংকুক। কালো শাড়িতে অপসরীর মতো সুন্দর লাগছে তেকে। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। অনুভূতিগুলো হয়তো বেসামাল হতে চাইছে। তে তার অর্ধাঙ্গিনী কথাটা ভাবতেই জাংকুক তের দিকে এগিয়ে আসে। জাংকুকের এগিয়ে আসা দেখে তে ঢোক গিলে। হঠাৎ জাংকুক তের কোমর আঁকড়ে ধরে এক হেঁচকা টানে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তের শরীরে অজানা শিহরণ বয়ে যায়। জাংকুক আরো গভীরভাবে আঁকড়ে ধরে তের উন্মুক্ত কোমর। এতে সারা শরীর কেঁপে ওঠে তের। শিরায় শিরায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। তে আর সইতে না পেরে শরীর ছেড়ে দেয় জাংকুকের বুকে। জাংকুকও আগলে নেয় বুকের মাঝে মুখ লুকিয়ে রাখা তার বউকে। কিন্তু পরক্ষণে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজ সবকিছু স্বাভাবিক হতে পারতো তে, আজকের দিনটা বিশেষ হতে পারতো, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করেছো। তোমার কাছে বিষয়টা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে না। আমাকে তুমি অবিশ্বাস করে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছো তে। এর শাস্তি তুমি পাবে। সে শাস্তি আমি দিব তোমাকে, তাও আবার তিলে তিলে। চারিদিকে স্নিগ্ধ বাতাস বইছে। কখন যে অতীত ভাবতে ভাবতে দুপুর পেরিয়ে বিকেল হয়েছে তা বুঝতে পারিনি তে। আকাশে তারার মেলা বসেছে। দমকা হাওয়া তের খোলা চুল এলোমেলো করে দিচ্ছে। আপনাকে কি কখনো পাওয়া হবে না জাংকুক? আপনি কি কোনোদিনও বুঝবেন না আমাকে? বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল তে। আপু, আম্মু আব্বু তোকে ডাকে, তোর সাথে কথা আছে নাকি? হঠাৎ কি বলবে আম্মু আব্বু? জানি না, তুই নিচে আয়। তে ড্রয়িং রুমে যেয়ে দেখে আগে থেকে মিস্টার জেহব এবং মিসেস ওয়াইয়ের তের জন্য অপেক্ষা করছে। মিস্টার জেহব চোখের ইশারায় তেকে পাশে বসতে বলল, মামুনি, জাংকুকের পরিবার চাইছে অনুষ্ঠান করে এবার তোমাকে ওদের বাড়িতে নিতে। কিছুদিন পর জাংকুক ঢাকা চলে যাবে, সাথে তোমাকেও নিয়ে যাবে। এখন তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমরা যাব না। বাবার এমন কথা শুনে আশ্চর্য হয় তে। সে কি ঠিক শুনছে? জাংকুকের সাথে সেও ঢাকা যাবে, তারও একটা সংসার হবে। তের হৃদস্পন্দন 1000 গুণ বেড়ে গিয়েছে। মনের মধ্যে শত শত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কি হলো মামুনি, তুমি কি চাও? আব্বু, তোমরা যা ভালো বুঝো তাই করো। ছাদের স্নিগ্ধ বাতাস উপভোগ করছে তে। বিকেলের এই সময়টা যেন এক ধরনের প্রশান্তি বিরাজ করে। এমন সময় হাতে 2 কাপ কফি নিয়ে আসে ইয়ঞ্জন। এক কাপ তের হাতে দিয়ে তের পাশে বসে পড়ে ইয়ঞ্জন। তে দৃষ্টি নিক্ষেপ করে তার ভাইয়ের দিকে। ইয়ঞ্জন মাথা ঘুরিয়ে তের দিকে তাকিয়ে বলে ওঠে, খালামণি রবিবারে তোমার বিয়ের তারিখ ঠিক করেছে আপু। নিমিষেই মুখখানা মলিন হয় তের। সবাইকে ছেড়ে চলে যেতে হবে এটা ভেবেই মন বিষিয়ে উঠেছে তের। ইয়ঞ্জন তের মনের অবস্থা বুঝতে পেরে বলে ওঠে, মন খারাপ করিস না আপু। সব মেয়েদের তো একদিন অন্যের বাড়িতে যেতে হয়। এমন তো না তুই আর আসতে পারবি না। তোর যখন ইচ্ছে হবে তুই চলে আসবি, আর না হয় আমাকে বলবি, আমি তোকে নিয়ে আসবো। আমি চাই জাংকুক ভাইয়ার সাথে তোর সব ঝামেলা মিটে যাক। তে মুগ্ধ হয়ে এতক্ষণ ইয়ঞ্জনের কথা শুনছিল। আজ জাংকুক আর তের গায়ে হলুদ। আজ তেদের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে, আর বিয়ে হবে কমিউনিটি সেন্টারে। লিসা আর জিমিন সকাল সকালে এসে হাজির হয়েছে তেদের বাড়ি। যতই হোক বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা।
তারা নিজেরা তৈরি হয়ে তেকে তৈরি করতে ব্যস্ত। লিসার মুখে যখন শুনেছে তার বিয়ের শপিং জাংকুক নিজে করেছে, তখন খুশিতে কেঁদে দেওয়ার উপক্রম হয়েছিল তের। মাশাআল্লাহ দোস্ত, তোকে অনেক সুন্দর লাগছে। আমি শিওর জাংকুক ভাইয়া আজ তোকে দেখলে ফিট খাবে। আমি তো ভাবছি জাংকুক ভাইয়া আবার না নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এমন কথা শুনে লজ্জায় তের পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। আর লজ্জা পেতে হবে না, চল তোকে নিয়ে ছাদে যেতে হবে, সবাই এসে পড়েছে। তে হাতে মেহেদি দিয়ে বসে আছে, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ নাচে ব্যস্ত। হঠাৎ নিজের গালে ঠান্ডা কিছু অনুভব করে তে। কেউ একজন তার গালে হলুদ ছুঁয়েছে। তে আন্দাজ করতে পারে মানুষটা কে হতে পারে। তের সম্মুখে হাঁটু মুড়ে বসে পড়ে জাংকুক। শুভ্র পাঞ্জাবি ধারা নিজেকে আবৃত করেছে, শরীর জুড়ে শিহরণ বয়ে চলছে তের। তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এভাবে চোখ দিয়ে আমাকে গিলো না মেয়ে, পরে হজম করতে পারবে না। জাংকুকের এমন কথা শুনে লজ্জায় মাথা নত করে তে। কিরে জাংকুক, কানে কি ফিসফিস করছিস? আমাদেরকেও একটু বল, আমরাও শুনি। সুগার এমন কথায় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জাংকুক। এই ছেলের স্বভাবই যেন বাম হাত ঢোকানো, সমবয়সী হয় সব সময় আমার পিছনে লেগেই থাকে। এদিকে সুগা জাংকুককে এভাবে তাকাতে দেখে চোখ টিপ দেয়। জাংকুকও যেন সুযোগ পায় সুগাকে খোঁচা দেওয়ার। জাংকুক বাঁকা হাসি দিয়ে সুগাকে ব্যঙ্গ করে বলে ওঠে, ছি সুগা, তুই আমাকে চোখ টিপ দিয়ে কি ইশারা করছিস? কালকে আমার বিয়ে, তোর জন্য যদি আমার বিয়ে ভেঙে যায় তোকে আমি দেখে নিব। আহাম্মক বনে যায় সুগা। জাংকুকের কথা শুনে হাসির রোল পড়ে যায় ছাদ জুড়ে। সুগা পেছন গোড়ার সময় কারোর সাথে ধাক্কা খায়। সুগা ভালো করে তাকিয়ে দেখে এটা আর কেউ না, তার ক্রাশ ধানি লঙ্কা জিমিন। চোখের মাথা খেয়েছেন, এক্ষুনি তো দিতেন আমার কোমরটা ভেঙে। ওহে মেয়ে, এভাবে রাগ করো না, আমি তো ভয়ে হার্ট অ্যাটাক করব। সরেন তো বাল, নাটক কম করেন। জিমিনের মুখে এ কথা শোনার পর সুগার কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। দুই পরিবারের লোকজনই সকাল সকাল কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছে। তেকে পার্লারের লোক এসে সাজিয়ে রেখে গিয়েছে। এমন সময় ইউনজন রুমে প্রবেশ করে। তের দুগালে হাত রেখে বলে, মাশাআল্লাহ, আমার আপুকে অনেক বেশি সুন্দর লাগছে। চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কথাটা বলে ইউনজন তের হাত আঁকড়ে ধরে। ইউনজন এগিয়ে যায় তের হাত ধরে। মূল অনুষ্ঠানের জায়গায় প্রবেশ করতে হইচই শুরু হয় চারিদিকে। তে চারিদিকে একবার চোখ বোলায়। বর বেশে বসে আছে জাংকুক। অসম্ভব সুন্দর লাগছে জাংকুককে। স্টেজের সামনে আসতে জাংকুক তার হাত এগিয়ে দেয়। ইউনজন জাংকুকের হাতে তের হাত দিয়ে বলে, আমার বোনকে আগলে রাখার দায়িত্ব এখন তোমার জাংকুক ভাইয়া। আশা করি আগলে রাখবে, নিজের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রাখবো শালা বাবু, তুমি টেনশন করো না। দ্বিতীয়বার বিয়ে হলেও কাজী পুনরায় ডাকা হয়েছে। আইনগত আর ধর্মীয় ভাবে বিয়ে সম্পূর্ণ হলো আজ। পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো জাংকুক আর তে। সকলেই তেকে বিদায় জানানোর জন্য এগিয়ে আসে। তের মা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, তাকে ভেতরের একটা রুমে রাখা হয়েছে। তে অনবরত কেঁদেই চলছে তার বাবাকে জড়িয়ে ধরে। ইউনজন এগিয়ে আসে তের কাছে। তে তার বাবাকে ছেড়ে ইউনজনকে জড়িয়ে ধরে। ইউনজন তের চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু খায়। আর কাঁদিস না আপু। এবার জাংকুক এগিয়ে আসে। অনেকক্ষণ কান্না করছে মেয়েটা। এভাবে চলতে থাকলে অসুস্থ হতে সময় লাগবে না। তের বাবা তের হাত জাংকুকের হাতে তুলে দিয়ে বলে, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিলাম, ওর যত্ন নিও বাবা। ওর গায়ে আমি কখনো ফুলের টোকাও লাগতে দেইনি। এতদিন আমি ছিলাম ওর অভিভাবক, এখন তুমি আছো। জাংকুক মিস্টার জেহপের হাতের উপর হাত রেখে মৃদু স্বরে বলে, চিন্তা করবেন না বাবা, তে এখন আমার স্ত্রী, ওকে আমি সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো। তেকে নিয়ে জাংকুক গাড়িতে ওঠে। মেয়েটা কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়েছে। তে পিট পিট করে চোখ খুলে, মনে হচ্ছে মাথাটা যন্ত্রণায় ফেটে যাবে। তেকে বুকে আগলে চোখ বন্ধ করে মাথা গাড়ির সিটে এলিয়ে রেখেছে জাংকুক। এতক্ষণ সে এভাবে ছিল, ভাবতে শিউরে উঠে তে। তে সরে আসতে চায়, কিন্তু জাংকুক আরো নিবিড় ভাবে আঁকড়ে ধরে তেকে। জাংকুক ফিসফিসিয়ে বলে, নড়াচড়া করো না তে, এতক্ষণ তো আমার বুকটা সরকারি বালিশ পেয়ে আরামে ঘুমিয়েছিলে, আর এখন যেই আমি একটু তোমাকে কোল বালিশ বানিয়ে আরাম করতে চাইছি অমনি তুমি সরে যাচ্ছ।
এত হিংসে করো আমায় যে আমার একটুখানি সুখও তোমার সহ্য হয় না? মোটেও না। আমি তো ভাবছিলাম আপনার অসুবিধা হচ্ছে, তাই তো সরে যাচ্ছিলাম। আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে হিংসা করি না। এবার তেকে বুক থেকে তুলে জাংকুক কোমর চেপে ধরে মুখোমুখি নিয়ে আসে তেকে। মুহূর্তের মধ্যে থমকে যায় তের হৃৎপিণ্ড। পর মুহূর্তে প্রচন্ড গতিতে হৃদস্পন্দন ফাস্ট হতে থাকে তের। বাহিরের মৃদু আলোর সাহায্যে জাংকুক তের চোখে চোখ রেখে বলে, যদি বলি হিংসে করো না কিন্তু ভালোবাসো, এটা কি ঠিক ভাববো বউ? তে নির্বাক। জাংকুক এত মিষ্টি স্বরে থেকে বউ ডেকেছে যে তের হৃদয় ছুঁয়ে গিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে আছে তে। বারান্দায় দাঁড়িয়ে কি করছো? তোমার তো এখন ফুলের বিছানায় আমার জন্য অপেক্ষা করার কথা ছিল। মাথা নত অবস্থায় তে জবাব দেয়, আমি অপেক্ষা করছিলাম, আপনি লেট করেছেন, এজন্য আমি মাত্রই এখানে এসেছি। জানো তো আজকের রাতে বউ তার বরের জন্য কেন অপেক্ষা করে? তুমি যেহেতু অপেক্ষায় ছিলে, তোমার অপেক্ষাটাও সার্থক করি। কি বলো? কথাটা বলেই তের কোমর জড়িয়ে ধরে জাংকুক। জাংকুকের এমন কথায় ঘাবড়ে যায় তে। কিন্তু যতই হোক জাংকুক তার স্বামী, তাকে ফেরানো উচিত হবে না। সায় দিতে চায় তার স্বামীর কর্মকাণ্ডে, কিন্তু তার পূর্বে তের গলায় গভীর স্পর্শ দিয়ে সরে যায় জাংকুক। গম্ভীর স্বরে বলে, আমার এখন এসব করার মুড নেই, আমি মুড ছাড়া কিছু করি না, তাই সরি। তুমি যে আশা করছো তা আমি এখন করতে পারবো না। তে মনে মনে বলে, আমি কখন কি আশা করলাম? এই লোকটা তো পুরো ব্যাপারটা আমার উপর চাপিয়ে দিল। জাংকুক তের দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা খুব সহজ, কিন্তু সত্যিকারের সম্পর্ক তৈরি করা খুব কঠিন। আমি মনে করি প্রকৃত সুখের জন্য একে অপরকে জানতে হবে, বুঝতে হবে অপর মানুষটির অনুভূতি। তাছাড়া একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস যখন ভেঙে যায় তখন সম্পর্ক ভেঙে যায়। তে মুগ্ধ চোখে তাকিয়েছিল জাংকুকের দিকে। হঠাৎ জাংকুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে। তে হকচকিয়ে যায়। লোকটা এত অদ্ভুত কেন? এই মাত্র কি সুন্দর কথা বলছিল, আর কয়েক সেকেন্ডের ব্যবধানে রূপ পরিবর্তন করে ফেললো। জাংকুক বিছানায় শুয়ে পড়ে। তে দ্বিধায় পড়ে যায়, কোথায় ঘুমাবে এই ভেবে। আমি কোথায় ঘুমাবো? আমার বুকে। অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, মানে? ঘরে এত বড় বিছানা থাকার পরেও যদি বউ জিজ্ঞেস করে সে কোথায় ঘুমাবে, তাহলে বুঝে নিতে হবে সে স্বামীর বুকে ঘুমাতে চায়। তাই আমিও বুঝে নিলাম তুমিও এটাই চাচ্ছ। হাস্যোজ্জ্বল সকাল। জানালা দিয়ে মিষ্টি রোদ এসে পড়েছে তের মুখে। তে চোখ মেলে নিজেকে আবিষ্কার করে জাংকুকের বাহুডোরে। তের মনে পড়ে সে কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়েছিল। হঠাৎ জাংকুক আচমকা তেকে টেনে বুকে চড়িয়ে নিয়ে তের গলায় মুখ ডুবায়। তে নাড়াচাড়া করলে জাংকুক গম্ভীর কণ্ঠে বলে, তোমার জন্য আম্মু রুম থেকে কোলবালিশ সরিয়ে নিয়েছে। কোলবালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। যেহেতু তুমি কোলবালিশের জায়গা দখল করেছো, সেহেতু তুমি এখন আমার কোলবালিশের অভাব পূরণ করো। তে এ কথা শুনে জাংকুকের দিকে অবাক হয়ে তাকায়। জাংকুক তখন তের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, এভাবে তাকিও না মেয়ে, নিজের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়বে। আমি চাই না তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে। প্রকৃতি ধরণীতে শীতলতা ছড়িয়ে দিতে ব্যস্ত। ছোট ছোট বৃষ্টির কণা ঝরেই চলছে সেই কখন থেকে, যেন বর্ষা আসার আগাম প্রস্তুতি। সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে জাংকুক আর তেকে বিদায় জানানোর জন্য। জাংকুক মিসেস জিনকে জড়িয়ে ধরে আছে। কাল থেকে মিসেস জিনের মন খারাপ, ছেলে দূরে চলে যাবে এই ভেবে। আম্মু, এভাবে মন খারাপ করে থেকো না, আমাকে তো যেতেই হবে। তুমি মন খারাপ করলে আমি ওখানে গিয়েও শান্তি পাবো না। এবার তে এগিয়ে আসে, মিসেস জিনের কাঁধে হাত রেখে বলে, খালামণি প্লিজ মন খারাপ করে থেকো না, আমরা তো আবার আসবোই তোমার কাছে। আর না হয় এক কাজ করি, আমি তোমাদের সাথেই থেকে যাই। তের এরূপ কথায় চোখ রাঙায় জাংকুক। তা দেখে ডোব গিলে তে, কি এমন বলেছে যে লোকটা এভাবে তাকিয়ে আছে? তখন মিসেস জিন বলে ওঠে, থাক মা, তুই ওর সাথেই যা, না হলে ছেলেটা একা কিভাবে থাকবে, কি খাবে কে জানে। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে তে। জানালা দিয়ে অল্প স্বল্প বাতাসে চুলগুলো দুলছে, এলোমেলো করে দিচ্ছে জাংকুকের চুলগুলো।
তে জাঙ্কুকের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। খাওয়ার জন্য খাবার দিয়েছি, চোখ দিয়ে আমাকে না খেয়ে খাবারগুলো খাও। যখন আমাকে খাওয়ার সময় হবে তখন দেখব কতটা হজম করতে পারো আমাকে। লজ্জায় মিহিয়ে যাইতে কিছুটা সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনি সবসময় এমন নির্লজ্জের মতো কথা বলেন কেন? জাঙ্কুক নির্বিকারে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে, পরক্ষণে তের কাছে ঝুঁকে এসে বলে, পৃথিবীর সব স্বামী তার বউয়ের কাছে নির্লজ্জ। কি বলতো, লজ্জা থাকলে বাবা হব কিভাবে? এমন কথায় তের কান ঝাঁঝা হয়ে ওঠে। লোকটা চরম মাত্রার নির্লজ্জ। আমার শিক্ষা হলো, আর কিচ্ছু বলবো না। জাঙ্কুক শাওয়ার নিয়ে বের হয়েছে। আজ হসপিটালে যেতে হবে, জয়নিং এর প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি যাবে। জাঙ্কুক রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। চেয়ার টেনে বসতে তে প্লেটে খাবার বেড়ে দেয়। নাস্তা শেষ করে প্রয়োজনীয় সবকিছু নিয়ে বের হয় জাঙ্কুক। যাওয়ার আগে থেকে দরজা লাগাতে বলে। তেও এগিয়ে যায় জাঙ্কুকের পিছু পিছু। দরজা খোলার দরকার নেই, আমি হয়তো আজ আসতে পারবো না দুপুরে, তুমি দুপুরে খেয়ে নিও। এ কথা বলে তের কপালে ঠোঁট ছোঁয় জাঙ্কুক। তে চোখ বুজে তা অনুভব করে। পরক্ষণে চোখ মেলে জাঙ্কুকের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। বৃষ্টিময় সকাল অনেকটা মনোরম শান্তির অনুভূতি নিয়ে আসে। যখন বৃষ্টি পড়ে তখন চারপাশের প্রকৃতিও যেন নতুন রূপ নেয়। আকাশের মেঘের গাঢ় রং এবং বৃষ্টির রিমঝিম শব্দ যেন এক অপার সঙ্গীত সৃষ্টি করে। তে চোখ মেলে তাকাতে দৃশ্যমান হয় জাঙ্কুকের ঘুমন্ত মুখ। এই অবস্থায় কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। তে হাত এগিয়ে জাঙ্কুকের চুলের মাঝে হাত ডুবায়। চুলে কোমল ভাবে হাত বুলিয়ে জাঙ্কুকের মুখে দৃষ্টিপাত করে। এই মানুষটা শুধুই আমার, অনেক অপেক্ষার পরে আমার করে পেয়েছি। বেশ কিছুক্ষণ পর তে সরে আসতে চায়, কিন্তু জাঙ্কুক তের কোমর আঁকড়ে তেকে নিজের কাছে নিয়ে আসে। তে কিছুটা ঝুঁকে পড়ে জাঙ্কুকের দিকে। বরকে আদর দিতে মন চাইলে সামনাসামনি দাও, আমি তো আর মানা করছি না। এভাবে লুকিয়ে স্বামীর হক নষ্ট করার কোনো মানেই হয় না বউ। জাঙ্কুকের এমন কথায় তে চোখ খিচে বন্ধ করে ফেলে। জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেতে তে বলে ওঠে, ছাড়ুন আমাকে, নাস্তা বানাতে হবে, আপনার তো আজ হসপিটালে যেতে হবে। যদি না ছাড়ি? না ছাড়লে? এই বলে জাঙ্কুককে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় তে। জাঙ্কুক বিছানায় শুয়ে হালকা হেসে মনে মনে বলে, তুমি জানো না শুকতারা, তোমার এই লজ্জা মাখা মুখশ্রী আমার কতটা প্রিয়। তোমার এই লাজে কথা যেন তোমার ভেতরের এক অমূল্য রত্ন। তে বারান্দায় দাঁড়িয়ে আছে। বর্ষা রাতে আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। চাঁদের আলোয় ভিজে থাকা প্রকৃতি যেন অন্যরকম স্নিগ্ধতা ছড়াচ্ছে। এমন পরিবেশে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির কণা গায়ে মাখছে তে। জাঙ্কুকের সাথে সম্পর্কটা অনেকটা জড়তাবিহীন, কিন্তু লাজুক নামক বস্তুটা যেন পিছুই ছাড়ছে না। সন্ধ্যা থেকে পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়েছে তে, তাই বৃষ্টি দেখে বারান্দায় চলে আসে বৃষ্টি বিলাস করতে। ভিজতে থাকে মনের আনন্দে। কখন থেকে কলিং বেল বাজিয়ে চলছে জাঙ্কুক, কিন্তু তের দরজা খোলার নাম নেই। মনের মধ্যে দুশ্চিন্তা হানা দেয় জাঙ্কুকের। ব্যাগ থেকে চাবি বের করে ভেতরে প্রবেশ করে জাঙ্কুক। তে, কোথায় তুমি? কথাটা বলতে বলতে রুমের দিকে এগিয়ে যায় জাঙ্কুক। না, রুমের কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? বারান্দায় অবস্থানরত তের ভয়ঙ্কর স্নিগ্ধ রূপ দেখে পরক্ষণে জাঙ্কুকের বুক ধক করে ওঠে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে যায় তের দিকে। শ্রাবণ ধারায় ভিজতে থাকা তে নিজের পেটে কারো আচমকা স্পর্শ পেতে কেঁপে ওঠে। কার স্পর্শ হতে পারে বুঝতে দেরি হলো না তের। জাঙ্কুক তের চুলে মুখ ডুবিয়ে নেশাক্তময় কণ্ঠে বলে, এমন ভয়ঙ্কর রূপে আমার সামনে না আসলে পারতেও তে। এখন নিজেকে কি করে কন্ট্রোল করব আমি? মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের ওষ্ঠ জোড়া দিয়ে তের নরম অধর যুগল আঁকড়ে ধরে জাঙ্কুক। জাঙ্কুক নিজেকে আটকাতে ব্যর্থ। তের নরম দেহটা শূন্যে তুলে কোমর আঁকড়ে কোলে তুলে বিছানায় নিয়ে যায় জাঙ্কুক। তে ধুরু ধুরু বুকে জাঙ্কুকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। তের সমস্ত শরীর কেঁপে ওঠে। জাঙ্কুক কাঁপতে থাকা তের কম্পন আরো বাড়িয়ে মাদকতা মিশ্রিত স্বরে বলে, এই প্রণয় রাঙা বৃষ্টিতে নিজেকে রাঙাতে তুমি প্রস্তুত তো তে? এই বৃষ্টির প্রতিটি ছোঁয়ায় লুকিয়ে আছে প্রেমের বৃষ্টির সুর, যে সুর ভিজিয়ে দেবে তোমার সমস্ত শরীরকে।